নবম শ্রেণীর ছাত্র বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আজকের আমাদের এই ক্লাসের জন্য। আজকে আমাদের বিষয়বস্তু সন্ধি। আজকে আমরা বাংলা ব্যাকরণের অন্তর্গত সন্ধি এই বিষয়বস্তুটি সম্পর্কে আলোচনা করব। তোমাদেরকে কিছু পাঠ দেবার চেষ্টা করছি। তো বন্ধু, সন্ধি কি? দেখো, সাধারণভাবে আমরা জানি সন্ধি হচ্ছে মিলন। দেখবে বন্ধুতে বন্ধুতে সন্ধি হয়। আবার আমাদের ভাষার ক্ষেত্রেও বর্ণে বর্ণে বা ধ্বনিতে ধ্বনিতে যে মিলন হয় তাই হচ্ছে সন্ধি। তাহলে সন্ধি শব্দের অর্থ কি হলো? মিলন। এই মিলন কাদের সঙ্গে হয়? ব্যাকরণের ক্ষেত্রে ধ্বনির সঙ্গে ধ্বনির, একাধিক ধ্বনির মিলনকেই বলা হয় সন্ধি। অর্থাৎ পাশাপাশি দুটি ধ্বনির মিলনকেই বলা হয় সন্ধি। তাহলে সন্ধি কাকে বলা হয়? পাশাপাশি দুটি ধ্বনির মিলনকেই বলা হয় সন্ধি। এই মিলনের ফলে কি হয়? কখনো কখনো একটি ধ্বনি আরেকটি ধ্বনিতে পরিণত হয়, আবার কখনো কখনো একটি ধ্বনি লুপ্ত হয়। যে দুটি ধ্বনির মধ্যে সন্ধি হয় সেই দুটি ধ্বনি মিলিত হয়ে একটি ধ্বনিতে পরিণত হয়। আবার কখনো দেখা যায় ওই যে দুটি ধ্বনি সন্ধিযুক্ত হলো তার একটি ধ্বনি লুপ্ত হয়ে যায়, আরেকটি ধ্বনি থেকে যায়। যেমন ধরো, আমরা যদি বলি হিমালয়, কি করে হলো? হিম যোগ আলয়। হিম অর্থাৎ এখানে শেষ ধ্বনিটি আছে অকার, এবং আলয় প্রথম ধ্বনিটি আছে আ। তাহলে অকার এবং আকার দুটো মিলে হলো আকার। এইভাবে হিমালয়। আবার আমি বললাম কখনো কখনো ধ্বনি লুপ্ত হয়। যেমন ধরো অতএব, অত যুক্ত এব, তাহলে অত এই বিসর্গটা লুপ্ত হয়ে শব্দটা তৈরি হলো অতএব। তাহলে এই হলো সন্ধি, যে ধ্বনিতে ধ্বনিতে মিলনকে বলা হয় সন্ধি। বাংলা ব্যাকরণে সন্ধি কত প্রকার? 3 প্রকার। তোমরা ছোটবেলা থেকেই শিখছ: স্বরস সন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে স্বরস সন্ধি। সন্ধির আজকে প্রথম পর্বের আলোচনা হবে। আজকের বিষয়বস্তু স্বরস সন্ধি, অর্থাৎ স্বরবর্ণের সঙ্গে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি, এখন আর বর্ণ বলাটা ঠিক হবে না, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির যে মিলন তাই হলো স্বরস সন্ধি। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির যে মিলন তাকেই বলা হয় স্বরস সন্ধি। এবার এই স্বরস সন্ধি কিন্তু অনেক রকমভাবে হয়। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে নিচু ক্লাসেই দেখেছো, ক্লাস 6 থেকেই স্বরস সন্ধি রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা নিচু ক্লাসেও দেখতে পাই, 2, 3 এইসব শ্রেণীতেও কিছু কিছু স্বরস সন্ধির ব্যাপার থাকে। তো নবম শ্রেণীতে স্বরস সন্ধি সবটাই প্রায় জানা, তাও একবার তোমাদের সুবিধার জন্য আলোচনা করে দিচ্ছি, একটু তাড়াতাড়ি আমরা আলোচনাটা করে যাব। স্বরস সন্ধি তাহলে বললাম স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন। এবার নানাভাবে এই স্বরস সন্ধি হয়। যেমন অকার কিংবা আকারের পরে অধ্বনি বা আধ্বনির পরে যদি অধ্বনি বা আধ্বনি থাকে তাহলে উভয় মিলিয়া আধ্বনি সৃষ্টি হয়। তাহলে কি হলো? অকার কিংবা আকারের পরে যদি অকার কিংবা আকার থাকে তাহলে উভয় মিলে আকার হয়, এবং ওই আকার পূর্ব বর্ণে বা পূর্বধ্বনিতে যুক্ত হয়। কীরকম হলো? নব যোগ অন্ন হয়ে গেল নবান্ন। তাহলে নবতে কি ছিল? অকার, নব অ যোগ অন্ন অ, তাহলে অ আর অ হয়ে গেল আ, হয়ে গেল নবান্ন। বোঝা গেল? গ্রাম যোগ অন্তর, গ্রামান্তর। এখানেও কিন্তু অকার
আর অকার দুটো মিলে আকার হলো। এবার দেখো হিম যোগ আলয়, হিমালয়, এখানে কিন্তু হিম অ আর আলয় আ, তাহলে অ আর আ হয়ে গেল হিমা, আকার হয়ে গেল। আবার দেখো পূজা যোগ অর্চনা, কি হয়ে গেল? পূজার্চনা, তাহলে আকার আর অকার দুটো মিলে এখানে হয়ে যাচ্ছে আকার, পূজার্চনা, পূজা অর্চনা, পূজার্চনা। আবার দেখো মহা যোগ আশয়, মহাশয়, তাহলে আকার যোগ আকার দুটো মিলে হয়ে গেল আকার। তাহলে এখানে আমরা কি দেখলাম? অ যোগ অ সমান সমান আ, অ যোগ আ সমান সমান আ, আ যোগ অ সমান সমান আ, আ যোগ আ সমান সমান আ। তাহলে এটা গেল সন্ধি, স্বরসন্ধির প্রথম নিয়ম। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলিয়া আকার হয় এবং সেই আকার পূর্বধ্বনিতে যুক্ত হয়। দ্বিতীয়টা কি হবে? হস্যইকার বা দীর্ঘইকারের পর হস্যইকার বা দীর্ঘইকার থাকলে উভয় মিলে কি হয়? দীর্ঘইকার হয় এবং সেই দীর্ঘইকার পূর্বধ্বনিতে যুক্ত হয়। তাহলে হস্যই বা দীর্ঘই যোগ হস্যই বা দীর্ঘই উভয় মিলে দীর্ঘই। তাহলে দু একটা উদাহরণ বলি। যেমন ধরো রবি যোগ ইন্দ্র, রবির হস্যই ইন্দ্রর হস্যই দুটো মিলে রবীন্দ্র, দীর্ঘই হয়ে গেল। তাহলে রবি যোগ ইন্দ্র সমান সমান রবীন্দ্র, এখানে কিন্তু দীর্ঘই হয়ে গেল। আবার যেমন ধরো পরি যোগ ইক্ষা, পরি হস্যই আর ইক্ষা দীর্ঘই, দুটো মিলে হচ্ছে পরীক্ষা, পরি রিটা দীর্ঘই। মহি যোগ ইন্দ্র, মহি দীর্ঘই, আবার ইন্দ্র হস্যই, দুটো মিলে মহীন্দ্র, হিটা দীর্ঘই। আবার যদি বলি অধি যোগ ঈশ্বর সমান সমান অধীশ্বর, অধ হয় দীর্ঘই অর্থাৎ দীর্ঘই, ঈশ্বরে ই দীর্ঘই, দুটো মিলে অধি দীর্ঘই। তাহলে হস্যই যোগ হস্যই সমান সমান দীর্ঘই, হস্যই যোগ দীর্ঘই সমান সমান দীর্ঘই, দীর্ঘই যোগ হস্যই সমান সমান দীর্ঘই, আবার দীর্ঘই যোগ দীর্ঘই সমান সমান দীর্ঘই। তাহলে 2 নম্বর নিয়মটা হয়ে গেল আমাদের। 3 নম্বর নিয়ম হচ্ছে উকার অর্থাৎ হস্য উকার এবং দীর্ঘ উকার, এরপরে যদি হস্য উকার এবং দীর্ঘ উকার থাকে দুটো মিলে দীর্ঘ উকার হয়। উকার অর্থাৎ হস্য বা দীর্ঘ যোগ হস্য বা দীর্ঘ সমান সমান দীর্ঘ, এটা হচ্ছে 3 নম্বর নিয়ম। যেমন ধরো কটু যোগ উক্তি, দুটোই হস্য হয়ে গেল কটুক্তি, কো টয় দীর্ঘ হয়ে গেল। আবার ধরো অনু যোগ ঊর্ধ্ব, এই ঊর্ধ্ব কিন্তু দীর্ঘ, তাহলে অনু যোগ ঊর্ধ্ব সমান সমান কী হয়ে যাবে? অনূর্ধ্ব। আবার বধূ যোগ উৎসব সমান সমান বধূ উৎসব। ভূ যোগ ঊর্ধ্ব, এখানে ভূ দীর্ঘ আবার ঊর্ধ্ব দীর্ঘ, দুটো মিলে ভূর্ধ্ব দীর্ঘ। তাহলে উকার মানে হস্য উকার কিংবা দীর্ঘ উকারের পরে হস্য উকার কিংবা দীর্ঘ উকার থাকলে উভয় মিলে দীর্ঘ উকার হচ্ছে এবং সেই দীর্ঘ উকার পূর্বধ্বনিতে যুক্ত হচ্ছে। 4 নম্বর নিয়মে কি আসছে? অকার কিংবা আকারের পরে হস্যই কিংবা দীর্ঘই থাকলে উভয় মিলে সন্ধিতে একার হয়। তাহলে অকার কিংবা আকারের পরে হস্যইকার কিংবা দীর্ঘইকার থাকলে দুটো মিলে কিন্তু একার হয়ে যাচ্ছে, এ হচ্ছে, খেয়াল রাখবে এটা। নর যোগ ইন্দ্র সমান সমান নরেন্দ্র, নর অ আর ইন্দ্র ই, তাহলে অ আর ই হয়ে গেল নরেন্দ্র এ, ঠিক আছে। আবার ধরো বিশ্ব যোগ ঈশ্বর, বিশ্বেশ্বর, বিশ্ব, বিশ্ব কি হচ্ছে? অকার আর ঈশ্বরের ইকার দুটো মিলে বিশ্বে একার হয়ে গেল। আবার যথা যোগ ইচ্ছা, যথেচ্ছা, আকার আর ইকার যথা ইচ্ছা হয়ে গেল যথেচ্ছা। মহা ইন্দ্র, মহেন্দ্র, এটাও আকার আর ইন্দ্র ইকার সমান সমান মহে একার। রমা যোগ ঈশ,
র মা আকার আর ই স দীর্ঘইকার, তাহলে দুটো মিলে কি হয়ে গেল? রমেশ। তাহলে অকার বা আকারের পরে ইকার মানে হর্ষই বা দীর্ঘই থাকলে দুটো মিলে কি হয়ে যাচ্ছে? ইকার হয়ে যাচ্ছে। এবার স্বরসন্ধির পঞ্চম নিয়মে আমরা চলে আসি। কি বলছে এখানে? অকার বা আকারের পরে হস্যু বা দীর্ঘ থাকলে তাহলে কি হয়ে যাচ্ছে? ওকার হয়ে যাচ্ছে। অ বা আ এর পরে যদি উকার থাকে অর্থাৎ হস্যু বা দীর্ঘ থাকে তাহলে দুটো মিলে ওকার হয়ে যাচ্ছে। যেমন ধরো হিত যোগ উপদেশ, হিত অ উপদেশ উ হয়ে গেল হিতোপদেশ, তয়োকার হয়ে যাচ্ছে। তাহলে পুষ্প যোগ উদ্যান, পুষ্পোদ্যান, তাহলে অ আর ও হয়ে গেল, অ আর উ উদ্যানের উ দুটো হয়ে গেল পুষ্পোদ্যান অর্থাৎ ওকার হয়ে গেল। পর্বত যোগ ঊর্ধ্বে, পর্বত অ আর ঊর্ধ্বে দীর্ঘ, তাহলে অ আর দীর্ঘ হয়ে যাচ্ছে পর্বতোর্ধ্বে, ওকার হয়ে গেল। আর একটা উদাহরণ ধরো, মহা যোগ উৎসব সমান সমান কি হচ্ছে? মহোৎসব, আকার আর উকার ওকার হয়ে যাচ্ছে। তাহলে অকার বা আকারের পর যদি উকার থাকে অর্থাৎ হস্যু বা দীর্ঘ থাকে তাহলে দুটো মিলে কি হয়ে যাচ্ছে? ওকার হয়ে যাচ্ছে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার 6 নম্বর সূত্রে চলে আসো। এখানে কি বলছে? অকার বা আকারের পরে যদি রি থাকে, অকার বা আকারের পরে যদি রি থাকে তবে সেখানে অর হয়, মানে রেপ, রিটা রেপ হয়ে যায়। যেমন ধরো দেব যোগ ঋষি, তাহলে দেবের অ আর ঋষির ওই যে রি, তাহলে অ আর রি হয়ে গেল র অর্থাৎ দেবর্ষি, দেবর্ষি রেপ হয়ে যাচ্ছে। যেমন ধরো সপ্ত যোগ ঋষি, সপ্তর্ষি, এখানে তাহলে শীত যোগ আর্ত, শীতার্ত, এটাও যেমন হবে শীত যোগ ঋত, সেটাও কিন্তু হতে হবে। আমরা শীত যোগ আর্ত কোথাও কোথাও দেখি, কিন্তু শীত যোগ ঋত এটা হওয়া উচিত। আবার কোথাও কোথাও শীত যোগ আর্ত এটাও দেওয়া যেতে পারে, ব্যতিক্রম আছে। মহা যোগ ঋষি কি হবে? মহর্ষি, মহা আ আর রি হয়ে গেল অর অর্থাৎ রেপ, মহা যোগ ঋষি সমান সমান মহর্ষি। তাহলে আমরা এই 6 নম্বর সূত্রটা কি পেলাম? অকার বা আকারের পরে যদি রি কার থাকে তাহলে রেপ হয় অর্থাৎ অর। 7 নম্বর সূত্রে আমরা চলে আসছি। অকার বা আকারের পরে যদি একার বা ঐকার থাকে, অ বা আকারের পরে এ বা ওই থাকলে তাহলে দুটো মিলে কিন্তু ঐকার হয়। যেমন ধরো জন যোগ এক, জন যোগ এক, জন অ আর এক এক হয়ে গেল জনৈকার, ঐকার হয়ে গেল। অ আর এ দুটো মিলে ওই হয়ে যাচ্ছে। মত যোগ ঐক্য, মত অ আর ঐক্য ওই দুটো মিলে মতৈক্য হয়ে যাচ্ছে। তাহলে অকার বা আকারের পরে যদি একার বা ঐকার থাকে উভয় মিলে কিন্তু ঐকার হচ্ছে। যেমন ধরো মহা যোগ ঐরাবত, মহৈরাবত, ওইরা ওই আর তার আগে মহা আ, তাহলে আ আর ওই হয়ে গেল ওই, মহৈরাবত। আর একটা উদাহরণ দেখো, মহা যোগ ঐশ্বর্য, তাহলে মহৈশ্বর্য, তাহলে আকার এবং ঐকার দুটো মিলে কিন্তু ঐকার হচ্ছে। তাই এই সূত্রটাতে বলা হয়েছিল কি? অকার বা আকারের পরে একার বা ঐকার যদি থাকে দুটো মিলে ঐকার হচ্ছে। নেক্সট 8 নম্বর সূত্র। এবার ও কি করে হবে? অকার বা আকারের পরে যদি ও বা ঔ থাকে, ও বা ঔ থাকে তাহলে ঔকার হবে। অ বা আয়ের পরে ও বা ঔ থাকলে তাহলে কি হবে? ঔকার হবে। অতি যোগ না ঔকার বলছি, এটা ঔকার। যেমন মহা যোগ
ঔৎসুক্য, কি হলো? মহুৎসুক্য। পরম যোগ ঔষধ, পরমৌষধ, পরম অকার, ঔষধ ঔকার, তাহলে পরমৌষধ, তাহলে অকার আর ঔকার দুটো মিলে ঔ হচ্ছে। বন যোগ ঔষধি, বনৌষধি, বন অকার নয় আর ঔষধি ওকার, তাহলে বনৌষধি হয়ে গেল। তাহলে অকার বা আকার এর পরে যদি অধ্বনি বা ঔধ্বনি থাকে তবে দুটো মিলে ঔধ্বনি হচ্ছে। 9 নম্বর সূত্র কি? হস্যইকার এবং দীর্ঘইকারের পরে, এটা কিন্তু অন্যরকম। হস্যই বা দীর্ঘয়ের পরে, হস্যই বা দীর্ঘই ছাড়া অন্য কোনো স্বরধ্বনি যদি থাকে তবে সেটা জ ফলা হয়। হস্যই বা দীর্ঘয়ের পরে হস্যই বা দীর্ঘই ছাড়া অন্য স্বরধ্বনি থাকলে উভয় মিলে, এখানে অ থাকতে পারে, আ থাকতে পারে, অর্থাৎ ইকার থাকবে না, তাহলে জ ফলা হচ্ছে। যেমন প্রতি যোগ এক, প্রতি ইকার, আর একার হচ্ছে, ইকার থাকছে না, তাহলে সেটা হচ্ছে প্রত্যেক, জ ফলা হয়ে যাচ্ছে। আবার ধরো অতি আচার, অতি ই, তারপরে আ, এ থাকছে না, তাহলে হয়ে যাচ্ছে অত্যাচার, জ ফলা হয়ে যাচ্ছে। প্রতি যোগ এক, বললাম প্রত্যেক, প্রতি যোগ আচার, অত্যাচার। পরি যোগ অন্ত, পরি যোগ অন্ত, এটা গুরুত্বপূর্ণ। পরি ইকার আছে, তারপরে ইকার না হয়ে যদি অ থাকে তাহলে পর্যন্ত হয়ে গেল, রয়ের পরে জন, জ ফলা, পর্যন্ত হয়ে গেল, অন্তস্থীয় জ হলো। 10 নম্বর হচ্ছে ঠিক একই রকমভাবে উকারের পরে যদি উকার ছাড়া, অর্থাৎ হস্যু বা দীর্ঘুর পরে যদি হস্যু বা দীর্ঘ ছাড়া অন্য কোনো স্বরধ্বনি থাকে তাহলে ব ফলা হয়। হস্যু বা দীর্ঘুর পরে যদি হস্যু বা দীর্ঘ ছাড়া অন্য কোনো স্বরধ্বনি থাকে তাহলে ব ফলা হয়। যেমন ধরো সু যোগ আগত, স্বাগত, সু উকার আছে, তারপরে উ আর না থেকে আ এলো, সুয়ের পরে আ, ওইগুলো সা, দন্তে শয় বয়, ওই যে ব ফলাটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে হস্যু বা দীর্ঘুর পরে হস্যু বা দীর্ঘ ছাড়া অন্য স্বরধ্বনি থাকলে তাহলে সেক্ষেত্রে কিন্তু ব ফলা হয়। সু যোগ আগত, স্বাগত। অনু যোগ ইত, অন্বিত, 9 বয় হয়ে গেল। অনু উকার ছিল আর ইত ই, তাহলে উ আর ই, এখানে কিন্তু অন্নি, জ ফল, 9 পরে ব ফলাটা হয়ে গেল, অন্বিত। আর একটা সূত্র, যেমন রি, রি এর পরে যদি রি ছাড়া অন্য কোনো স্বরধ্বনি থাকে তবে সেটা র ফলা হয়ে যায়। রি এর পরে রি ছাড়া অন্য স্বরধ্বনি থাকলে তাহলে রি এর সঙ্গে যুক্ত হয়ে সেটা র ফলা হয়। যেমন পিতৃ যোগ আদেশ, পিত্রাদেশ, তয় র ফলা হয়ে যায়। পিতৃ রি ছিল, পিত্রা, তয় র ফলা হয়ে গেল। পিতৃ যোগ অনুমতি, পিত্রানুমতি। তাহলে এই গেল স্বরসন্ধি। আর এক প্রকার স্বরসন্ধি আছে যাকে বলে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। নিপাতন, পাতন শব্দের অর্থ ক্ষেপণ বা ফেলা, আর নি শব্দের অর্থ না, তাহলে নিপাতন, ফেলা যায় না যাকে, অর্থাৎ সন্ধির, স্বরসন্ধির নিয়মে পড়ে না অথচ স্বরসন্ধি হচ্ছে, সেই প্রকার স্বরসন্ধিকে বলা হয় নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। যে স্বরসন্ধিকে স্বরসন্ধির নিয়মে ফেলা যায় না তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। যেমন ধরো গো যোগ অক্ষ, গো ওকার, অক্ষ অ, নিয়মে আসছে না, হয়ে গেল গবাক্ষ, নিয়মে আসছে না। মনস যোগ ঈশা হয়ে গেল মনীষা। তাহলে আমরা আজকে স্বরসন্ধি আলোচনা করলাম। আশা করি তোমরা স্বরসন্ধি বুঝতে পেরেছ এবং তোমরা প্রত্যেকেই বাড়িতে অনুশীলন করবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার আগামীকাল হবে।